গতকাল রাতে অতি নাটকীয়তার সঙ্গে আমার বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। প্রাথমিক বলতে ঢাকঢোল পিটিয়ে লোকজনকে দাওয়াত করা অনুষ্ঠানটা বাকি আর কি। বিয়ে হয়ে গেছে। কার সাথে? শোবার ঘরের দরজার ফাঁক করে প্রথমে যে বদমাস ছেলেটাকে গাধার মতো খ্যাক খ্যাক করে হাসতে দেখা যাচ্ছে, তার সাথে। বিয়ের প্রথম দিনই বরকে কেন বদমায়ের সম্বোধন করে ফেললাম একটু পরেই বুঝতে পারবেন। মেলাই, ও মেলাই, মেলে রে, আর ম্যালেরিয়া। মিলি আমার ছোট বোন, আর ষাঁড়ের মতো মিলিকে ম্যালেরিয়া ডাকতে থাকা লোকটা আমার বর, ওরফে হিমু ভাই। হলুদ পাঞ্জাবির হিমু না, হাফ প্যান্ট আর স্পোর্টস টি শার্ট পরা হিমু। হিমু ভাইয়ের বয়স অল্প, 23 কি 24 হবে, তবে গাল ভর্তি দাড়ির জন্য তাকে একটু বেশি পুরুষ পুরুষ দেখায়। বড় চাচ্চুর ভাষায় দেশি হনুমান। হাফ প্যান্টের বাদেও বেশিরভাগ সময় তিনি লুঙ্গি পরেন, বংশ পরম্পরা রক্ষার্থে কিংবা শখ করে না। হিমু ভাইয়ের জীবনের শখ বলতে আসলে কিছুই নেই। না, আমাদের 14 গোষ্ঠীতে লুঙ্গিকে এমন করে কেউ কোনো কালে ধারণ করেছে। উনি অতিশয় পাগল কিসিমের লোক। একটা আস্ত দিনে অনায়াসে সূর্যের দিকে চেয়ে চেয়ে কাটিয়ে দেওয়ার মতো পাগল। পরিবারের অকস্মার যার পাগলামিকে দিয়েছে আরো উস্কানি। লুঙ্গি নিয়ে ফুপা তাকে খুব কথা শোনায়, চাচ্চু তো দেখলেই নাক মুখ বিকৃত করে চেয়ে থাকে। তবে হিমু ভাই সেসব বড়াইয়া নির্বিবাদী ভ্রুক্ষেপহীন। সে তার একান্ত যুক্তিতে সর্বদা দৃঢ়। তার থিওরি অনুযায়ী টাকা এবং লুঙ্গি ছাড়া পুরুষ লবণ ছাড়া ডালের মতো স্বাধীন। হিমু ভাইয়ের বৈশিষ্ট্য শেষ নেই। তিনি জ্ঞানী না হলেও ময়ম মুরব্বীদের মতো সারাক্ষণ আমাদের জ্ঞানের কথা গিলাতে থাকেন। প্রতি সেমিস্টারে টেনে টুনে পাশ করা এই অধম জুনিয়রদের কাছে একমাত্র অনুপ্রেরণা। আমি বাদে বংশের প্রতিটা বিচ্ছু কাচ্চারা বড় হয় হিমু ভাইয়ের হাত ধরে। তার আরেক বিশেষ গুণ হলো তিনি খুব ছটফটে স্বভাবের মানুষ। মেয়েদের আড্ডায় তিনি মেয়েদের চেয়ে বেশি কথা বলেন। হিমু ভাইরা সারাক্ষণ শুধু মিলি মিলি জপতে থাকে। মিলি ছাড়া কোনো ভাই বোনকে যেন তার চোখেই লাগে না। এই হচ্ছে হিমু ভাইয়ের আর একটা অন্ধভক্ত ফাহমিদা। হিমু ভাই আমাদের কাজিন মহলে কতটা পরিচিত তা আস্তে ধীরে টের পাবেন। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, পছন্দ করার পিছনে স্বার্থ আছে। এই লোক যা ধান্দাবাজ, নিজের সুবিধা বাদে এক চুলো নড়ে না। মিলির মতো একটা খাঁটি চেলা তোরা কেউ হতে পারবি? হিমু ভাই তার সব কাজ মিলিকে দিয়ে করায়। মাথা টিপে দেওয়া থেকে শুরু করে দোকান থেকে সিগারেট কিনানো পর্যন্ত সব। ফাহমিদা অবাক বিস্ময় নিয়ে বলল, হিমু ভাই সিগারেট খায়? আমার মুখ বাঁকিয়ে এলো এর নাটকীয়তায়। এমন একটা ভাব করছে যেন তার হিমু ভাই পৃথিবীর সবেই পয়দা হয়েছে এরকম একটা মাসুম মানুষ। সিগারেট খাওয়ার মতো নিষ্কৃষ্ট পাপ তার মতো পরহেজাগার মানুষের কাছে অলৌকিক বিষয়। দীর্ঘশ্বাস ফেলে মাহমিদাকে কঠিন গলায় কিছু কথা শোনাবো, তার আগে আরেক দফা হিমু ভাইয়ের চেঁচামেচি শোনা গেল। চরম বিরক্ত হলাম এ পর্যায়ে। ফাহমিদা বিদায় নিতেই ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে উকি দিলাম। তোড়জোড় করে রান্না বান্না চলছে সকল ধরে। না করেও উপায় কি? বাড়ি ভর্তি এত মানুষ যে স্রেফ একবেলা রান্না করে পোষানো যাচ্ছে না। তার উপর শহরে আত্মীয়দের খাবার খাই খাই স্বভাবটা কিছুটা বাড়তি। ছোট ফুপু মিষ্টি করে হাসলেন আমায় দেখে। থুতনিতে গালে হাত ছুঁয়ে চুমু খেয়ে বলেন, আল্লাহ কি দারুণ মানিয়েছে শাড়িটাই তোকে। এটা আমার বিয়ের শাড়ি, এমন সুন্দর করে কে পরিয়ে দিল রে? আম্মু পিঠা ভাজছিল, সেখান থেকে একটা পিঠা তুলে মুখে দিতে দিতে বললাম। নিতু আপু জোর করে পরিয়ে দিল। দেখো না ফুপু কি ভারী শাড়িটা। এমন বাজখাই গরমে রীতিমতো আমাকে জোকার বানিয়ে রেখেছে এরা। তারপর আম্মুর দিকে চেয়ে ঠোঁট ভেঙে বললাম, ও মা খুলে ফেলি না, অনুষ্ঠান যখন হবে তখন ইচ্ছে মতো বউ সাজবো। মন ভরে দেখো তুমি, আজকে খুলে ফেলি। আমার আহ্লাদের বিপরীতে আম্মু আমাকে রামধমক দিলেন। জেঠিমা রাগ দেখিয়ে বলেন, অনুষ্ঠান তো 1 সপ্তাহ পরে হবে, বিয়ের দিনের মতো বিশেষ দিন কি আর হয়? একদম খুলবি না,
নতুন বউদের একটু আধটু সাজগোজ করে থাকতে হয়। ফুপু চমকে ওঠার গলায় বললেন, এই কিরে, গলাটা খালি কেন তোর? গয়নাগুলো কোথায় রেখে এসেছিস? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কেউ দেখলে বলবে কি? বলে নিজের গলায় চেনটা খুলে আমাকে পরিয়ে দিলেন ফুপু। তবে এই ভারী শাড়িটা সারাদিন পরে বসে থাকতে হবে ভেবেই মন ভার হলো। বিরস মুখে আরো একটা পিঠা হাতে ফিরে এলাম বৈঠকখানায়। এখানে শ্বাস ফেলার জায়গায় নেই। অনুষ্ঠান কাদের কাদের দাওয়াত করা হবে তার লিস্ট করা হচ্ছে। হিসেব বণিকের দায়িত্ব পড়েছে তুলন ভাইয়ের উপর। সেই অনুষ্ঠানের সব বাস্তবায়ন করবে বয়োজ্যেষ্ঠরা। আমাদের একান্নবর্তী পরিবারের সবচেয়ে আদরের সদস্য আমি। আমার বিয়ে নিয়ে এই সকলের উৎসাহ অন্যরকম। তার উপর পরিবারের মধ্যেই আত্মীয়রা হচ্ছে আমার বরমশাই সম্পর্কে আমার ফুফাতো ভাই। এই বিয়েতে তাই আমার আর হিমু ভাইয়ের চেনা আনন্দ বাকিদের বেশি। বাবা চাচারা অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে নিয়েছে। কাজিনরা পড়াশোনা কামাই দিতে 10-12 দিনের লম্বা সফরে চলে এসেছে গ্রামে। হিমু কোথায় রে? আমাকে দেখা মাত্রই নিতু আপু ব্যস্ত হয়ে প্রশ্নটা করলেন। আমি বিরাস মুখে জবাব দিলাম, ওই তো ছাদের দিকে যেতে দেখলাম। কোনো দায়িত্ব জ্ঞান নেই ছেলেটার। সকাল থেকে বলছি বাজারে গিয়ে চুলদাড়ি কাটিয়ে আয়, কোনো হুঁশই নেই। খুব বিস্তার হাতের নাগালে পেলে একটা থাপ্পড় যদি না মেরেছি ঠাটিয়ে, তো আমিও নিত না। বলি সে কি যেন বিড়বিড় করতে করতে উঠে গেল হিমু ভাইকে খুঁজতে। বাকিরা হাসছে তখনও। নিতু আপুর চড়-থাপ্পড় অবশ্য হিমু ভাইয়ের জন্য ডাল ভাত। সে বড়দের সকল প্রকার শাসন আয়েস করেই গিলে নিতে পারে। কিছুক্ষণ বাদে ফুপাও এসে জিজ্ঞেস করলেন, জয়িতা মা, হিমুটা গেল কোথায় বলতে পারো? পাঞ্জাবির মাপটাই নেওয়া হলো না ওর থেকে। রানু আন্টি বললেন, ওকে তো আমি খুঁজছি ভাইজান, বন্ধু বান্ধব কাকে কাকে বলবে লিস্ট করছে। ফুপা দীর্ঘশ্বাস ফেলে হিমু ফুপা দীর্ঘশ্বাস ফেললেন। হিমু ভাই এক মুহূর্ত চোখের আড়াল হলেই বাড়িতে এমন করেই হট্টগোল বেঁধে যায়। তাকে ছাড়া ভাই বোনেদের চায়ের আড্ডা জমে না। কঠিন কঠিন সব ধাঁধার রহস্য উন্মোচন হয় না। মিঠে চাও তার অনুপস্থিতিতে জঘন্য তেতো। হিমু ভাইকে যদি কোনো সবজির সাথে তুলনা করা হয় তা হবে কেবল আলু। তাতে যে বাচ্চা বুড়ো সকলের খুব প্রয়োজন। মিনিট খানেক পর হিমু ভাইয়ের দেখা মিলল। নিতু আপু তাকে কান টানতে টানতে নিচে নামালেন। হিমু ভাই গাঁই গুই করে বোনের কাছ থেকে ছাড়া পেয়ে ফের আমাকে ডাকাডাকি শুরু করলেন। এখন ডাকছেন, সাড়া না দিলে একটু পর পুরো বাড়ি ব্যাঙের মতো লাফাতে লাফাতে আমাকে খুঁজবেন। বাড়িতে না পেলে ছাদে উঠবেন, ওখানে না পেলে সম্ভবত মসজিদে মাইকিং করার ঘোষণা করবেন। আপনারা ভাবছেন এই মজা করছি? এতটুকু ব্যাপারে কেউ মাইকিং ফাইকিং করে? আলবত করে। হিমু ভাইয়ের কাছে আরো অনেক কিছু সম্ভব। যাক ওসব, চলুন আপাতত তাহার মহামূল্যবান বক্তব্যখানা শুনে আসি। তার ডাকাডাকির বিষ্টনীতে বিরক্তি হয়ে ঘর থেকে উকি দিয়ে বলে উঠলাম, হয়েছে কি হিমু ভাই? আপনার যন্ত্রণায় তো দেখছি বাড়িতে থাকাই যাচ্ছে না। কি শুরু করলেন? হিমু ভাই অনাকাঙ্ক্ষিত মুখটা দিকে ভ্রু কুচকাতে থাকলেন। এ কি রে, তুই এমন ভুসছে যে বসে আছিস কোন শোকে? বাকিরা ফিক করে হেসে দিল। বিয়েটা তার সাথে গতকাল রাতে হলেও বউ রূপে হিমু ভাই আজই আমাকে প্রথম দেখলেন। ভুসছে যে বসে আছি মানে খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু হিমু ভাই। আমি এক্ষুনি তোমার মাকে নালিশ করব। আমার আসলে খেয়ালই নেই এই অভদ্র কিসিমের ছেলেটা এখন থেকে আমার বর। সারাদিন খালি অস্বস্তিতে পড়ে গেলাম। হিমু ভাই আর আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। অ্যাক্সিডেন্টলি বলতে কপালে কপালে ঠুক করে খেয়ে নয়। সে এক নাটকীয় কাহিনী। বাংলা সিনেমার দাদিদের মতো আমার দাদি মরে যাওয়ার আগে শেষ ইচ্ছে ছিল বাড়ির বড় নাতির বিয়েটা তার কোনো মেয়ের ছেলের সাথে হবে। আমার 2 জন ফুপু, তার মধ্যে একজন পরিবার সহ লন্ডনে থাকেন, আর 2 পুত্র আবার অতি সম্পন্নে বিদেশি সাদা বিলাই দেখে বিয়ে করে ফেলেছে। বাকি রইল মোহনা ফুপু, যার একমাত্র পুত্র হিমু ভাই। ব্যাস, তাকেই আমার ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। দাদি মারা যাওয়ার 40 দিন পরে পুরো জ্ঞাতি গোষ্ঠী একসাথে বসে এই অঘটন ঘটিয়েছে। ঘটনার আকস্মিকতায় আমরা দুজনে হতবাক। আমার অস্বস্তিকর মুখটা দেখেও হিমু ভাই কোনো প্রকার বিব্রতকর দৃষ্টি তাকালেন না। আগের মতোই সহজ ভঙ্গিতেই শুধালেন,
ওই ছোট গাধিটা কোথায় রে? আমি বিরক্ত হলাম। ছোট গাধিটা আবার কে? কে আবার? তোর লিটল ভার্সেন। আপনি কি ভদ্রলোক হতে পারেন না? উনি মাথা নাড়ালেন সজোরে। পারি না। আপনার মতো অসভ্য ধরনের মানুষ আমি আর একটাও দেখিনি হিমু ভাই। আর দেখে কাজ নেই, না চাইতেই এটাকেই যে দেখতে হবে। জয়িতা বেগম। তার কথার ইঙ্গিত বুঝে নিতু আপু ঠোঁট টিপে হাসলেন আড়াল থেকে। আমি আগুন চোখে তার দিকে চেয়ে থেকে ধূপধাপ পায়ে দাদির ঘরে ঢুকে পড়লাম। হিমু ভাই বাইরে থেকে চেঁচালেন, কিরে জয়ী, তুই আমার আম্মার শাড়ি পরেছিস কোন সাহসে? অন্যের মার শাড়ি পরতে লজ্জা করে না? তোর বাপ দেখি জন্মের খয়রাত, মেয়েকে একটা শাড়িও কিনে দিতে পারেনি নাকি? এজন্যই লোকে বলে জমিদারের মন ছোট হলে জমিদার আর ফকিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এসব খোঁটা শুনে কার না রাগ হয় বলুন? আমারও হলো। আমি দরজা খুলে কোমর বেঁধে নেমে পড়লাম ঝগড়া করতে। আপনি আবার আমার বাপ তুলে খোঁটা দিচ্ছেন? ফকির তো আপনি, একটা শাড়ি দেওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা। একদম টাকার খোঁটা দিবি না জয়ী, মেরে কিন্তু মুখ ভেঙে দেব। কে বিয়ে করতে চেয়েছে রে তোকে? যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। ইস, আমি মনে হয় মরে যাচ্ছিলাম ওনাকে বিয়ে করার জন্য। আরে যান যান, আপনার মতো কত হিমু আসলো আর গেল। হিমু ভাই তার চিরাচিত্ত ভঙ্গিতে খ্যাক খ্যাক করে হাসলেন। বল, গেল? আসল আবার কি কথা? তোর কাছে আমি ছাড়া আর কোনো হিমুরাই আসে? সিঁড়ি দিয়ে বড় চাচুকে নামতে দেখে আমরা দুজনে সতর্ক হয়ে গেলাম। হিমু ভাই অতিশয় ভদ্রলোক সেজে বললেন, চুপ কর জয়ী, অল্প বয়সে বিধবা হতে না চাইলে ভদ্র মহিলা সাচার ভয়ঙ্কর। মামার কানে গেলে কিন্তু তোর আগে আমাকে তুলে আছাড় মারবে। আমি চুপ করলাম। বড় চাচু আসলেই খুব বদমেজাজি স্বভাবের, তার উপর সকাল থেকে নিজের অর্ধাঙ্গিনীর উপর চরম চটে আছেন। চাচু এগিয়ে এসে হিমু ভাইয়ের দিকে বিরক্তি নিয়ে চেয়ে বলেন, এই ছাগল, তোকে না বললাম বাজারে গিয়ে চুল দাড়ি কাটিয়ে আয়? কথা কানে যায় না তোর? নতুন বউয়ের সামনে ছাগল পদে ভূষিত হয়েও হিমু ভাই বিন্দু মাত্র লজ্জায় পড়লেন না। সে জানে তাকে তার নববধূ এর চেয়েও ভয়ঙ্কর সব শাসনে দেখে অভ্যস্ত। হিমু ভাই মাথা নুইয়ে জবাব দিলেন, মাত্রই যাচ্ছিলাম মামা, জয়ীর কাছ থেকে পারমিশন নিতে এসেছি। আমি হতবাক হয়ে গেলাম। কি সাংঘাতিক নাটক! চাচু ভুরু কুচকে বলেন, ওর কাছে পারমিশন নেওয়ার কি হলো? আম্মু বলেছে বিয়ের পর যা করবে সব বউকেই বলেই করতে হবে। বিয়ে মানে তো দুটি দেহ এক প্রাণ, তাই না মামা? তার নাটকীয়তায় চাচু বিরক্তি নিয়ে তার দিকে চেয়ে থেকে ফোঁস করে শ্বাস ছাড়লেন। কিছুক্ষণ পর কি যেন বিড়বিড় করতে করতে আবার চলে গেলেন। চাচু যেতেই হিমু ভাই হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস ছাড়লেন। যাওয়ার আগে আমার মাথায় চাটি মেরে বললেন, অ্যাক্টিংটা ভালো হয়েছে। তোর জন্য বাজার থেকে একটা বাংলা সাবান আনবো, বুঝলি জয়ী? মেকআপ লাগিয়ে চেহারাটা যা অবস্থা করেছিস, বাংলা ওয়াশ না দিলে আমার মান সম্মান হইবে না। বলে আবার ফিরে এলেন। কিছুক্ষণ ভুরু কুচকে চেয়ে মুখের কাছে ঝুঁকে শুধালেন, সবাই বলা বলি করছে তুই নাকি গতকাল রাতে থেকে আমার বউ হয়ে গেছিস। আমিও দেখছি তুই নববধূর মতো সেজে গুজে আমার আশেপাশে ঘুর ঘুর করছিস। ঘটনাটা কি রে? গুজবটা কি তবে সত্য? আমি কঠিন চোখে তাকালাম। আপনি যাবেন আমার চোখের সামনে থেকে? হিমু ভাই গেল না। ঘরে ঢুকে ছিটকানি লাগিয়ে আরাম করে শুয়ে পড়লেন আমার খাটের উপর। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম তার দিকে। এটা কি হলো? যা গতকাল রাতে হয়নি। গতকাল রাতে কি হয়নি? হিমু ভাই কেমন করে যেন হাসলেন, ভারী বেহায়া, বেহেলাজ সেই হাসির ধরন। আমি আরো কিছু বলবো তার আগেই উনি খাট থেকে নেমে এগিয়ে এলেন আমার সামনে। অসঙ্গতিপূর্ণ কিছু আতঙ্কে ভীত হলাম। হিমু ভাই নির্লিপ্ত চোখে চেয়ে আছেন, দৃষ্টিতে নেশা। আমি আমতা আমতা করে বললাম, হিমু ভাই, তো দেখুন, এখনো কিন্তু বিয়ের অনুষ্ঠান বাকি। অনুষ্ঠানের আগে আমাদের এক ঘরে থাকা বারণ। আপনি প্লিজ বেরিয়ে যান। হিমু ভাই মুখের কাছে ঝুঁকে এসে একটু হাসলেন। পুরো ঘর পায়চারি করতে করতে পাগলের মতো হেসেই চললেন। আমি অদ্ভুত চোখে চাইলাম, হাসছেন কেন? উনি আড়মোড়া ভেঙে সাইডের টেবিল থেকে নিতু আপুর চার্জারটা হাতে নিতে নিতে তীক্ষ্ণ কণ্ঠে বলেন, তুই প্রয়োজনের চাইতে বেশি পেকে গেছিস জয়ী। বয়সের চাইতে বেশি পাকাপাকিটা ঝুঁকি। আমার তখনও চোখ বড় বড় করে তার দিকে চেয়ে আছি। হিমু ভাই আমার গাল টেনে দিয়ে বলেন, এ কোন ইঁচড়ে পাকা কিসিমের পাত্রী নানি আমার জন্য ঠিক করে গেলেন। না জানি আর কত কত নষ্ট চিন্তা মাথায় ঘরে নিয়ে ঘুরিস।
সত্যি করে বলতো, আমার সাথে বিয়ে হওয়ার আগে তোর আরো কারোর সাথে তোর বিয়ে টিয়ে হয়েছিল? আমি জবাব দিতে পারলাম না। লজ্জায় আর আড়ষ্টতায় চরম অস্বস্তিতে হলো ভিতরের মধ্যে। উনি আমার অস্বস্তি বুঝে ঠোঁট টিপে হাসেন। হুট করে উপলব্ধি করলাম হিমু ভাইকে দেখলেই গতকাল রাত থেকে আমি লজ্জা পাই। সত্যিই পাই। বিয়ের এহেম অলৌকিক ক্ষমতা সম্পর্কে অবগত ছিলাম না আগে। হিমু ভাই তা টের পেয়ে আমার গাল টেনে দিয়ে শুধালেন, ব্লাশ করছিস? আমি মুখ ফিরিয়ে নিলাম তার থেকে। উনি হাসলেন ঠোঁট টিপে। যাওয়ার আগে আমার লম্বা বিনুনিটা টেনে দিয়ে বলে গেলেন, দরজা আটকে রাখ। কেউ এসে তোকে এমন বেহুদা শরম পাওয়া অবস্থায় দেখলে খামখেয়ালি আমি অবলাকেই দোষাবে। উনি যেতেই আমি যত্রতত্র দরজা আটকে ফেলাম। এই দরজা বন্ধ থাকলো সারা দুপুর। তারপর কেউ ডাকলেও আর সাড়া দিলাম না। বিছানায় মুখ ঢেলে পড়ে রইলাম ঘন্টার পর ঘন্টা। মনে হলো লজ্জাজনক কোনো কাজ না করেও আমাকে তিনি ফেলে গেলেন চরম ভীষণ লাজুকতায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং পরবর্তী পার্ট পড়তে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই, দেখা হবে পরবর্তী পাঠে।